আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এফএ টিউশনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে এই সামনে যে ষান্মাসিক পরীক্ষা, সেই পরীক্ষায় কি কি আসবে সেগুলো সাজেশন দেব এবং সেইগুলো সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলো তাহলে ভিডিওতে চলে যাই। অষ্টম শ্রেণী বিষয় গণিত ষান্মাসিক পরীক্ষায় যা যা আসবে, পৃষ্ঠা 3-4 এর 1, 2, 3, 4, 5 কাজের ধাপ পূর্ণ করো। অর্থাৎ তোমাদের অষ্টম শ্রেণীর যে বইটা আছে সেই বইটার মধ্যে 3 নং এবং 4 নং পৃষ্ঠায় একটা কাজের ধাপ আছে, সেটা তোমরা পূর্ণ করবে। বইয়ে দেওয়া আছে, সেই অনুযায়ী তোমরা করে নেবে। তারপরে পৃষ্ঠা 11 এর গাণিতিক অনুসন্ধান জরুরি কেন, এটা একটা বর্ণনামূলক প্রশ্ন আছে। এই গাণিতিক অনুসন্ধান কেন আমরা করি এবং এটা আমাদের জীবনে কি গুরুত্ব বহন করে তার বিবরণ তোমাদেরকে দিতে হবে। তারপরে যেগুলো আছে একক কাজ, আমরা একক কাজগুলো দেখি। আচ্ছা, এটা যদি আমি মুছে দিই, একক কাজ করতে হবে যে যে পৃষ্ঠা প্রথমে আছে 7 পৃষ্ঠা। আমরা যদি অষ্টম শ্রেণীর বইটা একটু নেই, তোমরা দেখতে পাচ্ছ গণিত বইটা, এখানে যে পৃষ্ঠাগুলো আছে, তোমরা প্লিজ এই ক্লাসটা করার সময় বইটার সাথে নিয়ে বসবে, তাহলে অনেক সহজ হবে। 7 পৃষ্ঠায় আমাদের একটা আছে যেটা একক কাজ, সংখ্যাগুলো ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে যদি বড় থেকে ছোট ক্রমে সাজাই তাহলে ফলাফল কি আসে। এখানে 4টা প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো তোমরা সমাধান করবে, নিজেরাই পাবে, এগুলো খুব ছোট। এখন 28 নং পৃষ্ঠায় যেগুলো আছে, 28 নং পৃষ্ঠাটা যদি আমরা দেখি, 28 নং পৃষ্ঠায় আছে একক কাজ। আমরা যদি এটা একটু সমাধান করার চেষ্টা করি, মুছে দিলাম। 28 নং পৃষ্ঠা, সমাধানে আছে শূন্য কি মূলদ সংখ্যা। শূন্য শূন্য কি মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে ভগ্নাংশ আকারে লেখা যায় এবং যাকে বর্গমূল করলে পূর্ণবর্গ সংখ্যা অর্থাৎ p/q আকারে লেখা যায়, তাকে কি বলে? মূলদ সংখ্যা বলে। তাহলে শূন্যকে আমরা লিখতে পারি কিভাবে? 0/1, 0/2 অর্থাৎ p/q আকারে লেখা যায়। এই শূন্যকে p/q আকারে লেখা যায় অর্থাৎ ভগ্নাংশ আকারে লেখা যায়, যেখানে q not equals to 0, অর্থাৎ q এর মান 0 হবে না, কারণ এখানে যদি q এর মান 0 হয়ে যায় তাহলে এটা অসংজ্ঞায়িত হয়ে যাবে, কোনো মান আসবে না। তাহলে আমরা বলতে পারি শূন্য একটি মূলদ সংখ্যা। তাহলে আমরা দেখলাম শূন্য একটি কি সংখ্যা? মূলদ সংখ্যা। এখন আরো যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা কি মূলদ সংখ্যা? যে কোনো পূর্ণ সংখ্যা অর্থাৎ 4, 5, 6 এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, এগুলো অবশ্যই মূলদ সংখ্যা, কারণ তার নিচে মনে মনে একটা, সবগুলো সংখ্যার নিচে একটা কি থাকে? 1 থাকে। তাহলে এগুলো বলতে পারি এগুলো সব পূর্ণ সংখ্যা, মানে মূলদ সংখ্যা। যে কোনো পূর্ণ সংখ্যা একটি মূলদ সংখ্যা। তারপরে আছে সসীম দশমিক সংখ্যা কি মূলদ সংখ্যা? হ্যাঁ, সসীম দশমিক সংখ্যা তোমরা জানো যে এরকম 2.5 হতে পারে। এটাকে লেখা যায় উপরে 25, নিচে 10, কাটাকাটি করলে 5×5 = 25, 5×2 = 10। এটাকে p/q আকারে লেখা যায়। তাহলে সসীম দশমিক সংখ্যা অবশ্যই একটি মূলদ সংখ্যা। এখন এটা আমার শেষ হইল। তারপরে আমরা যদি পরেরটায় যাই, 28 পৃষ্ঠার পরে আছে 31 পৃষ্ঠার যে একক কাজ। 31 পৃষ্ঠা যদি আমরা দেখি, সমতুল বৈশিষ্ট্য ব্যবহার করে নিচের সমান ভগ্নাংশগুলো নির্ণয় করো। সমতুল বৈশিষ্ট্য 2/3 -
3/2 6/9 16/24 তারপরে আছে -15/10 -5/15। এই ভগ্নাংশগুলোকে কি করতে হবে আমাকে বলা হয়েছে এখানে সমতুল বৈশিষ্ট্য ব্যবহার করে নিচের সমান ভগ্নাংশগুলো নির্ণয় করো। সমতুল বৈশিষ্ট্য বা সমতুল ভগ্নাংশ কাকে বলে? প্রথম ভগ্নাংশের লব এবং দ্বিতীয় ভগ্নাংশের হরের গুণফল, এবং প্রথম ভগ্নাংশের হর এবং দ্বিতীয় ভগ্নাংশের লবের গুণফল যদি সমান হয় তাহলে সেটা হচ্ছে কি সমতুল ভগ্নাংশ। তাহলে যদি আমরা দেখি কোনটা কোনটা সমান হয়, এখানে 2/3, এখানে যদি এটা আমি আনি, এখন যদি এটা আর এটা গুণ করি, বা 2 × 9, 2 × 9 সমান হচ্ছে কত? 18, এবং 3 × 6 সমান হচ্ছে কি 18। তাহলে এইটা এবং এই ভগ্নাংশ জোড়া হচ্ছে কি সমতুল এবং তাদের মান কি সমান। এভাবে আর 2 জোড়া আছে, কোনগুলো সমান হয় তোমরা একটু নিজেরা বের করে নেবে। যদি আমি সবগুলো করতে যাই ভিডিও অনেক বড় হয়ে যাবে। এখন আমরা পরেরটা দেখি। পৃষ্ঠা পরে যেটা আছে সেটা হচ্ছে মৌলিক বৈশিষ্ট্য ব্যবহার করে নিচের ভগ্নাংশগুলো সরল করো। অর্থাৎ কয়েকটা ভগ্নাংশ দেওয়া আছে, সরল করতে হবে। যেমন এখানে আছে 12/32, এটাকে যদি আমি ভাঙাই 2 × 2 × 3, কারণ এখানে আমাকে মৌলিক বৈশিষ্ট্য ব্যবহার করতে বলছে, যত ছোট করা যায়। 32 বাংলা যা 2 × 2 × 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, এই 2 কাটা যায়, 2 কাটা যায়, তাহলে উপরে থাকতেছে 3, নিচে থাকতেছে 2 দুগুণে 4, 4 দুগুণে 8। এই হচ্ছে আমার সরল। তোমরা এভাবে বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো করে ফেলবে। এখন আমার 7, 28, 31 গেল। এখন 36 পৃষ্ঠাটা আমি দেখি। 36 পৃষ্ঠা আছে একক কাজ ভাগ প্রক্রিয়ার মাধ্যমে √2 এর মান 6 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। অর্থাৎ √2 এটার মান আমার বের করতে হবে দশমিকের পরে 6 ঘর, 6 দশমিক স্থান। এটাকে আমি লিখতে পারি 2, 1, 2, 3, 4, 5, 6, 1, 2, 3, 4, 5, 6, 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ। এখন আমরা যদি দেখি ক্যালকুলেটর হলে ভালো হইতো। এটা ক্যালকুলেটরে মানে এই যে অঙ্কটা আছে, ক্যালকুলেটরে চাপ দিলে এই মানটা এসে যাবে। অর্থাৎ √2 এর মানটা হবে 1.4142, এবং ক্যালকুলেটর থাকলে সেটা সহজে বের করা যাবে। তা আশা করা যায় তোমরা এভাবে এখানে ক্যালকুলেটরের সাহায্যে তোমরা অঙ্কটা করে ফেলবে। যেমন এখানে যদি আমি 1 দিই তাহলে কত হইতেছে? এখানে 1 দিলে 1 একে 1, যদি আমি এখানে বিয়োগ করি 1, 2, এখানে দশমিক দেই, 1 এর দ্বিগুণ হচ্ছে 2। এখন কত দিলে হবে? এখানে 4 দিলে, এখানে দিলাম 4, এখানে হচ্ছে 4, 4 দ্বারা গুণ করলে 4 4 16, 6 হাতে রইল 1, 4 দুগুণে 8 আর 1 9, বিয়োগ করলে 4, আবার 2 শূন্য নামালাম। এখন ওখানে 14 দ্বিগুণ হচ্ছে 28। অর্থাৎ তোমরা বর্গমূলটা করতে পারবা। এইভাবে দশমিকের পরে আমাদের 4 ঘর নিতে হবে। মোট কয় ঘর আমরা বের করব? 4 ঘর। তারপরে আরো আছে, যেমন ভাগ প্রক্রিয়ার মাধ্যমে √15 মান 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। ক্যালকুলেটর ব্যবহার করে, এখানে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে। ডিজিটাল ডিভাইস হচ্ছে যেটা, সেটা হচ্ছে ক্যালকুলেটর।
এখন আমরা 38 পৃষ্ঠাটা দেখি। 38 পৃষ্ঠাটা হচ্ছে এখানে একক কাজ আছে। উপরের পদ্ধতিতে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে তো এর সাধারণ ভগ্নাংশ হল বর্গমূল নির্ণয় করো, মানে ক্যালকুলেটর ব্যবহার করে তোমরা সহজে এটা পারবা। এখন আমরা দেখি যদি 39 পৃষ্ঠা, 39 পৃষ্ঠায় এরকমই দেওয়া আছে সংখ্যা রেখায় √2 √3 এর অবস্থান নির্ণয় করো। অর্থাৎ একটা সংখ্যা রেখায় একে √2 আর √3 মানটা বসাই দিলেই হবে। 40 পৃষ্ঠায় একক কাজ এরকমই ছোট মানে দেওয়া আছে, সেটা তোমরা পারবা। তারপরে আছে তোমার 41 পৃষ্ঠা। 41 পৃষ্ঠায় লেখা আছে মৌলিক উৎপাদক বা গুণনীয়কের সাহায্যে নিচের সংখ্যাগুলোর ঘনমূল নির্ণয় করো। ঘনমূল মানে ক্যালকুলেটরের সাহায্যে সহজেই তোমরা ঘনমূল বের করতে পারবা। পরে 42 পৃষ্ঠায় যে 42 পৃষ্ঠা না 44 পৃষ্ঠায় 44 পৃষ্ঠায় যে একক কাজগুলো আছে সেটা হচ্ছে 2√2 এর সঙ্গে √8 এর যোগ এবং বিয়োগ করো। আমি একটা দেখিয়ে দিচ্ছি। 44 পৃষ্ঠা 44 পৃষ্ঠার কাজ। 44 পৃষ্ঠার যে কাজটা আছে সেটা হচ্ছে 2√2 এর সঙ্গে √8 কে যোগ এবং বিয়োগ। 2√2 যোগ হচ্ছে √8। এটা যদি আমরা করি তাহলে কিভাবে হয়? 2√2 এটাকে লেখা যায় 4 গুণন 2। তাহলে আমরা লিখতে পারি 2√2 4 এর বর্গমূল করলে 2 হয় 2√2। এখন 4√2 অর্থাৎ 2√2 সাথে √8 যোগ করলে আমার ফলাফল আসছে 4√2। এখন এটা থেকে এটা বিয়োগ করলে 2√2 বিয়োগ √8 তাহলে এরকমই হবে 2√2 বিয়োগ 4 গুণন 2, তার মানে 2√2 বিয়োগ 2√2। এটা কাটা চলে গেলে এটা আসতেছে 0। তো এইভাবে আরো দুই একটা অঙ্ক দেওয়া আছে, আশা করি তোমরা সহজেই করতে পারবা। 44 পৃষ্ঠার পরে আছে 56 পৃষ্ঠা। আমরা দেখি কি আছে। 56 পৃষ্ঠায় আছে বীজগাণিতিক নিয়ম ব্যবহার করে উপরের মূল সূত্র দুটি থেকে নিচের সূত্রগুলো বের করো। এখানে দুইটা সূত্র দেওয়া আছে। সূত্র থেকে তোমাকে 5টা সূত্র প্রতিপাদন করতে বলছে। আমি একটা সূত্র তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ছাপ্পান্ন পৃষ্ঠায় যে 56 পৃষ্ঠার কাজ, এটা এখানে আছে যে 55 পৃষ্ঠা থেকে নিতে হবে। a প্লাস বি হোল কিউব, a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। অর্থাৎ এই সূত্রটা থেকে আমাকে প্রমাণ করতে হবে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab হোল ইন্টু a প্লাস বি। আমরা এই প্রমাণটা করি। এখন যদি আমি এখানে লিখি a কিউব প্লাস বি কিউব, এটা আমি সামনে নিয়ে আসলাম। এখন 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার। এখন a কিউব প্লাস বি কিউব প্লাস এখান থেকে আমরা 3a বি কমন নিয়ে গেলে a প্লাস বি, এই প্রতিপাদন হয়ে গেল। অর্থাৎ a প্লাস বি হোল কিউব, এখান থেকে এই মূল সূত্রটা। এভাবে আরো 4টা সূত্র আছে, আশা করি তোমরা সহজে বের করতে পারবা। এখন যেটা আছে আমরা 39, 40, 41, 44, 56, এখন 64 পৃষ্ঠার যে একক কাজগুলো আছে আমরা সেটা দেখব। 64 পৃষ্ঠায় আছে জামাল চাচার একটি দোকান আছে, সেখানে তিনি ডিম বিক্রি করেন। তার 3 ফিট 3 ফিট 3 ফিট ঘনক আকৃতির একটি ডিমের খাঁচা আছে, যেখানে তিনি ডিমের বক্সগুলো সাজিয়ে রাখেন। যদি ডিমের বক্সগুলো প্রতিটি আকার 1 ফিট গুণ 1 ফিট গুণ
6 ইঞ্চি হয়, তবে জামাল চাচা খাঁচাটি পূর্ণ করতে কতগুলো বাক্স লাগবে, এরকম একটা ডাক। এখান থেকে তোমাকে 2টা প্রশ্ন করা হয়েছে। জামাল চাচা ডিমের বক্সগুলোর আকার এত হলে সে তার ডিমের খাঁচাটি পূর্ণ করে কতগুলো বক্স রাখতে পারবে। এটার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আগে জামাল চাচার যে দোকান তার বক্সের আয়তন বের করতে হবে, তারপরে বের করতে হবে ডিমের খাঁচার আয়তন। তে চাচার যে দোকানের আয়তন আছে সেখানে এই বক্সের আয়তন দ্বারা ভাগ করলে কয়টা ডিম রাখা যাবে সেটা বের হয়ে যাবে। অর্থাৎ জিনিসটা এরকম হবে আর কি। কত পৃষ্ঠা এটা? 64 পৃষ্ঠা। 64 পৃষ্ঠার কাজ। একটা ডিম রাখা যাবে, ডিম রাখা যাবে। এখন খাঁচার যে আয়তন সেখানে আছে 3 ফিট গুণ 3 ফিট গুণ 3 ফিট, 1 ফিট গুণ 1 ফিট গুণ 4, এটা হচ্ছে ইঞ্চি। আমরা জানি কত ইঞ্চিতে 1 ফুট, 12 ইঞ্চিতে 1 ফুট। এখন এটা যদি আমরা করি 3 গুণন 3 গুণন, এটা ফিট দিলাম, গুণ এখানে দিলাম 3 গুণন 12 ইঞ্চি। এখন এখানে হচ্ছে 1 ফিট গুণ 1 ফিট গুণ কত? 4। এটা কাটলে কয়বার যাচ্ছে? 3 বার যাচ্ছে। তাহলে কত হচ্ছে? 3 গুণন 3 গুণন 3 গুণন 3, 3 × 9, 3 × 9, 9 9 81। অর্থাৎ 81টি ডিম রাখা যাবে। জামাল চাচার যে ডিমের খাঁচাটি পূর্ণ করে মোট 81টি ডিম রাখা যাবে। এখন আমরা পরে দেখি 64 পৃষ্ঠা পরে আছে একক কাজ 73 পৃষ্ঠা। 73 পৃষ্ঠায় কি আছে আমরা দেখব। 73 পৃষ্ঠায় একটা ছক আছে, তোমরা দেখতে পাচ্ছ, অনেক সহজ একটা ছক। তেহাত্তর পৃষ্ঠায় যেটা আছে, কিস্তি সংখ্যা, পরিমাণ, প্রারম্ভিক জমা, প্রারম্ভিক মোট সঞ্চয়। প্রথম কিস্তিতে তার টাকার পরিমাণ ছিল 200, প্রারম্ভিক জমা ছিল 100, তাহলে মোট হচ্ছে কত? 300। আর দ্বিতীয় কিস্তি হচ্ছে পরিমাণ হচ্ছে 200, 200 আর 200 তো আর ওখানে কত ছিল, অর্থাৎ এরকম একটা ছক। এখানে হচ্ছে কিস্তির সংখ্যা। আমরা যদি দ্বিতীয় কিস্তি ধরি, প্রথম যেটা আছে সেটা হচ্ছে পরিমাণ, প্রারম্ভিক জমা, মোট জমা। পরিমাণ, প্রারম্ভিক জমা, মোট জমা। দ্বিতীয় কিস্তিতে যেটা আছে সেটা হচ্ছে তার পরিমাণ যে টাকা সেটা ছিল 200টার, মানে কিস্তির যে পরিমাণ, দ্বিতীয় কিস্তিতে সে 200 টাকা, এর পরিমাণ টাকা তার 200। আর প্রারম্ভিক জমা এখানে আমার ছিল, প্রারম্ভিক জমা হচ্ছে কত মোট? আগে যে 100 টাকা জমা দেয়, অর্থাৎ আগে তার জমা ছিল 300 টাকা। আগে এক কিস্তিতে জমা ছিল 300 টাকা, 300 আর 200 এখানে মোট জমা হবে 500 টাকা। এভাবে তোমরা এই যে ছকটা আছে সেই ছকটা তোমরা পূরণ করে ফেলবে। তারপরে আছে 73 পৃষ্ঠা, পরে আছে 89 পৃষ্ঠা। 89 পৃষ্ঠাতে কি আছে আমরা যদি একটু দেখি। 89 পৃষ্ঠাতে আছে একটা একক কাজ আছে, ছবি দেওয়া আছে, এটা তোমরা সহজেই পারবা, এটা আমরা দেখব পরে। 95 পৃষ্ঠায় আমরা যেটা দেখি,
95 পৃষ্ঠা কতগুলো জ্যামিতি আকৃতি দেওয়া আছে, এগুলো তোমরা শনাক্ত করবা, সহজেই পারবা। তারপরে আছে 96 পৃষ্ঠা, তারপর 156 পৃষ্ঠা আছে। আমরা একক কাজগুলো যদি দেখি, 156 পৃষ্ঠায় কতগুলো বৃত্তের অঙ্ক আছে, আর বৃত্তের ছোট ছোট অঙ্কগুলো আছে, এগুলো তোমরা নিজেরাই করে ফেলবে। এখন আমাদের একক কাজগুলো শেষ হলো। একক কাজের পরে আমরা দেখব জোড়াই কাজ। এখানে জোড়াই কাজে আছে 52 পৃষ্ঠা, 60 পৃষ্ঠা, 61, 102, 103, 113, 135, 145, 139, 40, 41 এবং 155 পৃষ্ঠার একটা শূন্যস্থান আছে। তোমরা এগুলো একদম সহজ, অর্থাৎ একজনে করতে হবে না, এগুলো জোড়া মিলে মিলে দলগতভাবে কাজগুলো করতে হবে। তারপরে আছে ছক পূরণ। ছকের জন্য আছে 26 পৃষ্ঠা, 50, 51, 59, 67, 73, 79, 86, 98, 128, 130, 135 এবং 186। অর্থাৎ এই যে পৃষ্ঠাগুলো আছে, এই পৃষ্ঠার যে ছকগুলো আছে, সেই ছকগুলো তোমরা পূরণ করবে। ছকগুলো পূরণ করলে আশা করা যায় যে তোমাদের পরীক্ষাটা অনেক ভালো হবে। এখন আছে অনুশীলনী। অনুশীলনী আছে 46 পৃষ্ঠায় 8 নং ও 9 নং সমাধান। এটা যদি আমরা দেখি একটু, দুটো অঙ্ক আমি করে দিচ্ছি। 46 পৃষ্ঠায় যে 8 নং যে অঙ্কটা আছে, 8 নং, নিশীথ চাকমার দুইটি বর্গাকার সবজি বাগান আছে। সবজি বাগান আছে, একটির দৈর্ঘ্য 2√2 এবং অন্যটির অর্থাৎ নিশীথ চাকমার দুটি বর্গাকার সবজি বাগান আছে, একটির দৈর্ঘ্য 2√2 এবং অন্যটির ক্ষেত্রফল একটির ক্ষেত্রফলের দ্বিগুণ। তাহলে অন্য বাগানের দৈর্ঘ্য কত? দেওয়া আছে বর্গাকার বাগানের দৈর্ঘ্য 2√2, বর্গাকার বাগানের ক্ষেত্রফল আমরা কি জানি, এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার। তাহলে 2√2 স্কয়ার, এটা হচ্ছে 8 হবে। এখানে 2 এর উপরে স্কয়ার হলে 4, আর রুটের উপরে স্কয়ার হলে রুট চলে যায়, 4 দুগুণে 8। অপর বাগানের দৈর্ঘ্য x হলে ক্ষেত্রফল x স্কয়ার। এখন প্রশ্ন মতে বলছে অন্যটির ক্ষেত্রফল এটির ক্ষেত্রফলের দ্বিগুণ। তাহলে 2 গুণন 8, 8 দুগুণে 16। তাহলে এখানে স্কয়ার উঠায় দিলে 1 সমান √16, 4 মিটার। অর্থাৎ অপর বাগানের দৈর্ঘ্য হচ্ছে কত? 4 মিটার। তারপরে 9 নম্বর যে অঙ্কটা আছে, এটা তোমরা নিজেরা করে নেবে, এটা একদম সহজ। এখন আরেকটা যে আছে, সেটা হচ্ছে 97 পৃষ্ঠার কুইজ। আমরা যদি দেখি, ওগুলো একটু চেষ্টা করি দেখার জন্য। পৃষ্ঠা 97 এখানে আছে 97 যে পৃষ্ঠার কুইজগুলো আছে, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের একটি কোণ। সমকোণী ত্রিভুজের একটি কোণ তোমরা জানো যে কত? 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি। সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের নাম কি? সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের নাম সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু। তারপরে ভূসমান্তরাল যে বাহুটি থাকে তাকে কি বলা হয়? তাকে বলা হয় ভূমি। ভূমি বলা হয়। কি বলা হয়? ভূমি বলা হয়। অর্থাৎ ত্রিভুজের এরকম যদি এরকম থাকে, এটা হচ্ছে সমকোণ। এই যে ভূমি সমান্তরালে যেটা থাকে, এটাকে ভূমি বলা হয়। আর এটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে অতিভুজ, সমকোণীর যে বিপরীত বাহু। এখন 3 নম্বর যে প্রশ্নটা আছে, সমকোণীর বিপরীত বাহুটিকে, তাহলে বিপরীত বাহুটিকে অতিভুজ বলা হয়।
অতিভুজ। 5 নম্বর, চিত্র থেকে সমকোণটি চিহ্নিত করে পাশের বক্সে লেখো। এখানে এইভাবে দেওয়া আছে এ, তারপরে আছে বি, তারপরে আছে সি। তাহলে এটা সমকোণ কোনটা হবে? সমকোণ হবে বি এ সি কোণ, অর্থাৎ এটা হচ্ছে 90 ডিগ্রি, বি এ সি। তারপরে সূত্রের সাহায্যে চিত্রে প্রদত্ত ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল এখানে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। হাফ গুণন ভূমি, ভূমি কত? এ বি, এবং উচ্চতা হচ্ছে এসি, বর্গ একক। আশা করি তোমরা এই ভিডিওটা যারা দেখেছো তারা অনেক উপকৃত হবে এবং পরীক্ষায় অনেক ভালো করবে। যদি আমার চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।